রূপনারায়ণ নদীর ধারেই ছিল জেলেপাড়া। ধারে বলতে একেবারে ধারে নয়, নদীর ডান দিকে একটি বাঁধ, আর বাঁধের নিচেই পাড়া। আর বাঁধের বাম দিকে দিয়ে প্রকাণ্ড রূপনারায়ণ নদ এঁকে বেঁকে উত্তাল তরঙ্গ তুলে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। এখানকার জেলেদের রোজগার খুব খারাপ নয়। 12 মাসই তারা রূপনারায়ণের বুকে ছোট ডিঙি ভাসিয়ে মাছ ধরে, আর সেই স্থানীয় বাজারে বিক্রি করে। ইলিশ মাছের সময় হলে তো কথাই নেই, জেলেরা কেউ বাড়িতে থাকে না প্রায়। রূপনারায়ণের বুকে ছোট ছোট নৌকা যেমন মেলা বসে যায়, প্রচুর মাছ পড়ে তাদের জালে। সেই সব আজ স্থানীয় বাজারেও বিক্রি হয়, কলকাতা শহরে আর অন্যান্য শহরেও চালান যায়। এছাড়া জেলেরা অনেক পুকুর জমা নিয়ে মাছের চাষ করে। এসব পুকুর কিন্তু জেলেদের নিজের নয়, অপরের পুকুর নিয়ে তারা চাষ করে। আবার কিছু কিছু জেলেদের নিজস্ব পুকুর আছে। জেলেপাড়ার পূর্ব দিকে জলা পুকুরের নামে একটি পুকুর ছিল। পুকুরটি ছিল বেশ বড়, তার জল ছিল বেশ পরিষ্কার, স্বচ্ছ। জেলেপাড়ার লোক এই পুকুরে জল খেত। শুধু জেলেপাড়া কেন, গাঁয়ের অধিকাংশ লোকই জল খেত এই পুকুরের। পুকুরের মুখে শোনা যায় এই পুকুরে নাকি 3 কলসি টাকা আছে। একটি যক্ষ সেই টাকা পাহারা দেয়, রাতের পুকুরে টাকা চড়ায়। তবে কেউ তাদের দেখেনি। গভীর রাতে টাকা চড়ানোর শব্দ শুনতে পায় লোকে। পুকুরে মাছও আছে অনেক। জেলেরা মাছ ধরে পুকুরে জাল দেয়, কিন্তু আজ পর্যন্ত টাকা জালে পড়েনি। যক্ষ আছে বলেই পুকুরটার নাম জোকা পুকুর। এই পুকুরের জালে পাড়েই ছিল দেবেন জেলের বাড়ি। সকলে তাকে দেবা জেলে বলেই ডাকতো। লোকটি ছিল অমকিয়া, 2-4 বিঘে জমি জমাও ছিল তার। তাছাড়া দুটো পুকুরেও সে চাষবাস করত। অতএব এ ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল তার। সংসারে তার স্ত্রী আর এক ছেলে এক মেয়ে। ছেলেরও বিয়ে হয়ে গেছে আর মেয়েরও বিয়ে হয়ে গেছে। ছেলেও বাবার সঙ্গে মাছ ধরতে যায়। কাজেই বেটার রোজগারে ভালোভাবেই সংসার চলে যায়। দেবা জেলে মাছ ধরার নেশা ছিল খুব। আর আশ্চর্য ব্যাপার, তার জালে মাছও পড়তো খুব। লোকে আর আড়ালে বলতো দেবার সঙ্গে আঁশ পেতেনি আছে, আর না হয় কিছু মন্ত্র তন্ত্র জানে। তা না হলে একসঙ্গে মাছ ধরতে যায় সকলে, কিন্তু সবার চেয়ে দেবা বেশি মাছ পায়। এইভাবে পাড়ার লোকেরা নানা কথা বলে। কথাগুলো দেবার কানে যায়। সেই ঘটনা আবার দেবার কানে যায়, কিন্তু সে কিছুই বলে না, শুধু হাসে। তবে দেবার সম্পর্কে লোকে যা বলে সেটা মিথ্যা নয়, সত্যি। একটা আঁশপেতনি সঙ্গে দেবার যোগাযোগও ছিল। সেই ঘটনাটা এবার বলছি। একেবারে ফাল্গুন মাস, খুব বিয়ের ধুম পড়েছে। পাড়ায় পাড়ায় বিয়ে, চারিদিকে শাঁখ বাজছে পোঁ পোঁ করে। সেই সময় একদিন পাশের গাঁয়ে চক্রবর্তী বাবুদের বাড়িতে মেয়ের বিয়েতে বিয়ে লাগলো। দেবা জেলেকে মাছ বায়না দিয়ে গেল চক্রবর্তী বাবুরা। বিয়ের দিন ভোরে দেবা জেলে জাল কাঁধে নিয়ে চললো মাছ ধরতে। ওপার থেকে আরো 2জন জেলে আসার কথাও দেবা বলে দিয়েছে, কারণ অনেক মাছ দরকার। তাও আবার ছোট মাছ হলে হবে না, পাকা রুই
চাই, তার সঙ্গে দু চারটে কাতলা থাকলেও ক্ষতি নেই। এইভাবে কথাবার্তা চলছিল। দেবা মনে করছিল ভোর হয়ে এসেছে, কিন্তু পথে বেরিয়ে দেখলো তখনও ভোর হতে প্রায় 1 ঘন্টার ওপর বাকি। যাই হোক, বেরিয়ে যখন পড়েছে তখন আর বাড়ি ফিরে গিয়ে লাভ কি? এগিয়ে চলো, সে হন হন করে। দেবার বাড়ি থেকে তার পুকুরটা ছিল প্রায় মাইল খানিক দূরে। কিছুটা এগুলি একটি নির্জন জায়গা। তার একদিকে বাঁশের বন আর অন্যদিকে বট আসত্য আর বুনো গাছের বন। মাঝ দিয়ে রাস্তা দেবা এগিয়ে চলল আপন মনে। তার খেয়াল ছিল না, হঠাৎ তার মনে হলো বটগাছ অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। দেবা একটু থমকে দাঁড়িয়ে, তারপর জিজ্ঞাসা করলে, কে ওখানে?" কেউ কোনো সাড়া দিল না। দেবা ভাবলো, কি রে বাবা, চোর টোর নয় তো? এই কদিন আগেই তো মোড়ল পাড়ার কানাই মণ্ডলের বাড়ি থালা ঘটি সব চুরি হয়ে গেছে। তাই সে আর না এগিয়ে আবার জিজ্ঞাসা করলো, কে ওখানে দাঁড়িয়ে? সাগরির বেরিয়ে এসো, কিন্তু এবারে কেউ সাড়া দিল না। দেবা ভালোভাবে চোখ রগড়ে দেখলো, সেই গাছের আঁধারে দাঁড়িয়ে থাকা মূর্তিটা একটি মেয়ে ছেলের। কারণ তার চওড়া লাল পাড়া শাড়িটা ভালোভাবেই দেখা যাচ্ছিল। তার মনে হলো, একটু ভয় হলো। সে ভাবলো পেতনি টেতনি নয় তো? কিছুক্ষণ ভাবতেই তার মনে পড়ে সে পেতনিরা জালকে খুব ভয় পায়। সে তখন করে সাহসে ভর করে বললে, কে দাঁড়িয়ে আছিস রে? শিগগিরই বেরিয়ে আয়, তা না হলে জাল চাপা দিয়ে মেরে ফেলবো তোকে। এই কথা শুনে ছায়ামূর্তিটি ভয় পেয়ে খোনা গলায় বলল, আমি বাদুরতলা মাঠে আঁশ পেতনি। দেবা শুনে বলল, বাদুরতলার মাঠে তো এখানে থেকে অনেক দূর, সেখান থেকে এখানে এসেছিস কেন? পেতনিটি বলল, ঘুরতে ঘুরতে মাছের লোভে এখানে চলে এসেছি। আমাকে ছেড়ে দে দেবা, আমি এখানকার কোনো পুকুরের মাছ নষ্ট করব না। তোকে কথা দিচ্ছি, যখন তুই মাছ ধরতে যাবি আমি থাকবো তোর সঙ্গে। সব মাছ তাড়িয়ে তোর জালে এনে ফেলবো, তুই অনেক মাছ পাবি। দেবা ঠিক প্রতিজ্ঞা করিয়ে ছেড়ে দিল। সেই থেকে দেবা মাছ ধরতে গেলে অনেক মাছ পায়। যাই হোক, তখন সকাল হয়ে এসেছিল। দেবা আর অপেক্ষা না করে পুকুরের দিকে চলে গেল। কিছুদিন বাদেই এলো ইলিশ মাছের সময়। দেবা তার ছোট ডিঙি নৌকাটি নিয়ে রূপনারায়ণে ইলিশ মাছ ধরতে ইলিশ মাছ ধরতে কয়েকদিন ধরে সে প্রচুর ইলিশ মাছ ধরলো আর বিক্রি করে টাকাও রোজগার করলো প্রচুর। হঠাৎ একদিন দুর্ঘটনা ঘটে গেল। তখন ছিল অমাবস্যার ভরা জোয়ারের সময়। দেবা তার ঝিঙি নৌকা নিয়ে জাল পেতে আস্তে আস্তে নৌকাটাকে বেয়ে চলছিল। হঠাৎ এলো প্রবল জোয়ার, বিরাট ঢেউ এসে আছড়ে পড়তে লাগলো তার ছোট ডিঙি নৌকোর ওপর। একটার পর আবার একটা ঢেউ। নৌকাটা টাল সামলাতে পারল না, ঢেউর প্রবল আঘাতে উল্টে গেল। দেবও পড়ে গেল রূপনারায়ণের বুকে। সে প্রাণপণে তীরে উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু বড় রকম ঢেউ এসে তাকে জলের তলায় তলিয়ে দিল। এদিকে দেবা বাড়ি ফেরে না। সবাই ভাবতে লাগলো সারা রাত কেটে গেল, দেবা আর এলো না। একজন জেলে দেবা নৌকাটা চওড়া আটকানো দেখে সে নিয়ে ফিরে এলো ঘাটে। সেই সবাই বললে, দেবা নিশ্চয়ই জলে ডুবে মরেছে। তারপর দিন দেবার জলে পচে যাওয়ার মৃতদেহটা ঘাটে আটকে থাকতে দেখলো সকলে। দেবার বাড়িতে খবর দেওয়া হলো। সকলেই ছুটে এলো। দেবার বাড়িতে পড়লো শোকের ছায়া। দেবার স্ত্রী আর ছেলের বউ আছড়ে খেয়ে কাঁদতে আঁচড় খেয়ে কাঁদতে লাগলো। পাড়ার সকলেই ছুটে এলো। পাড়ার একজন বয়স্ক লোক বললে, যা হবার তো তা তো হয়েই গেছে,
আর তো কাঁদলে ফিরে আসবে না। এখন সৎকারের ব্যবস্থা করা হোক। দেবার পয়সা কড়ি ছিল, কাজে কোনো অসুবিধা হলো না। রূপনারায়ণের তীরে দেবার দেহটা পুরানো হলো। দেবার ছেলে ভালোভাবেই বাবার শ্রাদ্ধ করলো। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর একদিন রাতে দেবার ছেলে বাইরে বেরিয়ে দেখলো তাদের বাড়ির পাশে যে শিরীষ গাছটা আছে তার নিচে একজন দাঁড়িয়ে আছে। দেবার ছেলে মনে করলো চোর। সে তাড়াতাড়ি পালাতে গেল। হঠাৎ সেই ছায়ামূর্তিটা বলল, ভয় করছিস কেন রে? দেবার ছেলে বললে, কে তুমি? গাছের অন্ধকারে তুমি দাঁড়িয়ে আছো কেন? ছায়ামূর্তিটি বলল, আমাকে চিনতে পারছিস না? আমি। দেবার ছেলে বলল, কাছে এসো, অন্ধকারে তো তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। ছায়ামূর্তিটা বলল, কেন? আমি তো তোকে চিনতে পারছি। দেবার ছেলে বলল, কিন্তু আমি তো তোমাকে মোটেই চিনতে পারছি না। তুমি কাছে এসো। ছায়ামূর্তিটা বলল, আমি কাছে গেলে তুই ভয় পাবি। শোন তাহলে বলি। এই বলে সেই ছায়ামূর্তিটি বলতে লাগলো, আমি তোর বাবা দেবা। জেলে জলে ডুবে মরে আমি ভূত হয়েছি। তোদের কোনো ভয় নেই, আমি তোদের কোনো অনিষ্ট করব না। দেবার ছেলে বলল, মারার পর তুমি এতদিন কোথায় ছিলে? আমি এতদিন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম। মরেও আমি মাছ ধরার নেশা ছাড়তে পারিনি। কোথায় মাছ ধরতে তুমি? জেলে যখন রূপনারায়ণের ঘাটে নৌকা বেঁধে রেখে ঘরে আসতো সেই সময় আমি ডিঙি ভাসিয়ে মাছ ধরতুম। তারপর ভোর হবার আগেই ঘাটে আবার ডিঙি বেঁধে রেখে চলে যেতুম। তার একদিন এসে আমাদের একটি শিরীষ গাছটায় আস্তানা নিলুম। কিন্তু তুমি চলে যাও, এখানে থেকো না। কেন? তোমাকে দেখলে সকলে ভয় পাবে। দেখো, আমি মরেও তোমাদের মায়া কাটাতে পারিনি, তাই ঘুরতে ঘুরতে এখানে এসেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মাত্র 2 বছর আমি এখানে থাকবো, তারপর চলে যাব। তুমি 2 বছর এখানে থাকতে চাইছো কেন? এই 2 বছরে আমি তোর সঙ্গে থাকবো। তুই যখন মাছ ধরতে যাবে আমি তোর সঙ্গে সঙ্গে যাব। তুই আমাকে দেখতে পাবি না। মাছ ধরতে নামলে সব মাছ তাড়িয়ে আমি তোর জালে এনে ফেলবো। আশপাশে গায়ে কাজকর্মর বাড়ির থেকে মাছের বায়না আনবি, আমি সব মাছ তোকে দেব। তারপর একটু থেমে দেবার প্রেতাত্মা বলতে লাগলো, আর পুকুর নিয়ে চাষ করবি? আমি সেই সব পুকুরে পাহারা দেব। কেউ মাছ চুরি করতে পারবে না। কোনো ভয় নেই তোর। তাতে তুই অনেক পয়সা রোজগার করবি। আমার আত্মা শান্তি পাবে। এই গাছটা যত্ন করবি, এখানে নোংরা ফেলবি না। তারপর 2 বছর কেটে যাওয়ার পর এই পর্যন্ত বলে দেবার প্রেতাত্মা চুপ করে গেল। তার ছেলে জিজ্ঞাসা করলো, তারপর কি করব? দেবার প্রেতাত্মা বললে, তার গলায় গিয়ে আমার নামে পিণ্ডি দিবি। তারপর গয়ায় গিয়ে আমার নামে পিণ্ডি দিস, তাহলে আমি উদ্ধার হয়ে যাব। আজ থেকে আমি মেচোভূত হয়ে সব সময় সাহায্য করার জন্য তৈরি হয়ে রইলুম। এ কথা কিন্তু কারুর কাছে প্রকাশ করবি না। হঠাৎ একটা বাতাস বয়ে গেল, সেই সঙ্গে দেবার প্রেতাত্মাও অদৃশ্য হয়ে গেল। দেবার ছেলে ঘরে ফিরে গেল। তখন পূর্ব আকাশ ফাঁকা হয়ে গেছে। সেই দিন দেবা মেচোভূত হয়ে ছেলেকে সাহায্য করতে লাগলো। অল্প দিনের মধ্যেই বেশ টাকা জমি ফেললো। জমি জায়গা